আচ্ছা দেখো, আজকে যে লেসনটা পড়বো সেটার নাম হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলের ট্রাভেলিং টু আ ভিলেজ ইন বাংলাদেশ। মানে বাংলাদেশের একটা ভিলেজে একজন মহিলা ট্রাভেল করেছিল। মানে গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে এই যে স্টক ছিল তার নাম, মূলত তিনি একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। তিনি বাংলাদেশে পড়াতে এসে এই ট্রাভেলটা করেছিলেন। তো এখন আমরা একটু দেখি, ভিতর থেকে দেখি, পড়ার চেষ্টা করি। বাংলাদেশ ডিসপাইট আ ফাস্ট পেসড আরবানাইজেশন, বাংলাদেশ যদিও দ্রুত গতিতে আরবানাইজেশন হচ্ছে, অর্থাৎ নগরায়ন হচ্ছে, স্টিল রিমেইনস, তারপরেও এটি রয়েছে প্রিডমিনেন্টলি, প্রধানত রুরাল, মানে গ্রামীণ গ্রামীণ ভাব রয়েছে। যদিও এটা খুব দ্রুত নগরায়নে পরিণত হচ্ছে, তারপরেও এখানে গ্রামীণ গ্রামীণ একটা ভাব আছে। হাউ মেনি ভিলেজেস আর দেয়ার নাও, তাহলে সেখানে এখন কতগুলো ভিলেজ আছে? আগে তো অনেক ভিলেজ ছিল, এখন যেহেতু নগরায়িত হয়েছে তার মানে ভিলেজের সংখ্যা কমে যাবে। সেই কথাটাই বলছে যে কতগুলো ভিলেজ সেখানে আছে। 64,000 অর মোর, হতে পারে 64,000, 64,000 অথবা তার চেয়ে বেশি। হ্যাভ দ্য ভিলেজেস চেঞ্জড, ভিলেজগুলো কি পরিবর্তিত হয়েছে? মাচ, অনেক বেশি। ওভার দ্য ইয়ার্স, গত এই বছরগুলোতে, প্রশ্ন করছে। হাউ ডু দে রেসপন্ড টু দ্য অনস্লট অফ আরবানাইজেশন, আর যদি পরিবর্তিত হয় তাহলে কিভাবে তারা রেসপন্ড করছে, মানে উত্তর দিচ্ছে, প্রতিক্রিয়া দেখাচ্ছে। দ্য অনস্লট অফ আরবানাইজেশন, অনস্লট মানে আক্রমণ, আরবানাইজেশন মানে তো আমরা বললাম নগরায়ন। নগরায়নের যে এই আক্রমণ হয়েছে তাদের উপর, সেই আক্রমণের প্রতিক্রিয়াটা কিরকম দেখাচ্ছে, এখানে রেসপন্ড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, সবসময় অ্যান্সার টু, রেসপন্ড টু এগুলো ব্যবহার হয়। তাহলে কি বলছে? অর গ্রোথ ইন এডুকেশন, এই গ্রামগুলো তাহলে এই যে শিক্ষার যে গ্রোথ হয়েছে, দিন দিন শিক্ষার ব্যাপকতা বেড়ে গিয়েছে, শিক্ষার চাহিদা বেড়ে গিয়েছে, শিক্ষার পরিমাণ বেড়ে গিয়েছে, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো বেড়ে গিয়েছে, এই আক্রমণটা তাহলে গ্রামীণ মানুষরা কিভাবে এটাকে দেখছে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? তুমি কি মনে করো? রাইট ডাউন ইউর অ্যান্সার্স ইন আ ফিউ সেন্টেন্সেস, মানে কয়েকটা বাক্যে তোমার অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো। ইন দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট, এক্সট্র্যাক্ট মানে নির্যাস বা সারমর্ম বা সার কথা, এরকম কিছু একটা বোঝাচ্ছে এখানে। দ্য ফলোয়িং, ইন দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট, নিচের এই সারমর্মটিতে বা সার কথাটিতে, উই উইল সি আ বাংলাদেশি ভিলেজ, আমরা একটা বাংলাদেশি গ্রামকে দেখতে পাবো, অ্যান্ড দ্য ভিলেজার্স, এবং গ্রামীণ মানে গ্রামের মানুষদেরকেও দেখতে পাবো, থ্রু দ্য আইজ অফ অ্যান ইংলিশ প্রফেসর, একজন ইংলিশ প্রফেসরের চোখ দ্বারা, যার নাম ছিল এইচ এ স্টক, হু টট ইন ঢাকা ইউনিভার্সিটি, যিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়েছিলেন বিটুইন 1947 অ্যান্ড 1951, 1947 থেকে 1951 সাল পর্যন্ত, অ্যান্ড এগেন ইন 1972, আবার 1972 সালে তিনি এসে পড়াতে গিয়েছিলেন। কালকে এগুলোর সামারি বলেছিলাম তোমাদেরকে। এরপরে দেখো কি বলছে, এখানে তার অভিজ্ঞতাটা শেয়ার করছে। পার্সোনাল মেমোরি থেকে বাংলাদেশি ভিলেজ সম্পর্কে তিনি এই কথাগুলো লিখেছেন। দেখো, তিনি বর্ণনা করছেন। উই সেট আউট অন দ্য ইভিনিং অফ জুলাই 21st, জুলাই মাসের 21 তারিখে সন্ধ্যাবেলা আমরা সেট আউট করলাম, মানে যাত্রা করলাম। সেট আউট মানে যাত্রা করা। ফুড ওয়াজ স্কেয়ার্স ইন দ্য ভিলেজ, স্কেয়ার্স মানে ঘাটতি, খাবারের ঘাটতি ছিল ভিলেজে। সো তাই আব্দুল প্যাক্ট, আব্দুল কি করলো, আব্দুল নামের একজন ব্যক্তি একটু প্যাকেট করে নিল এ সুটকেস, একটা সুটকেসকে, উইথ 2 loaves and some tea, কিছু 2 loaves মানে 2 টুকরা রুটির টুকরা, loaves মানে রুটির টুকরা, and some tea কিছু চা, and tins of milk, এবং কি করেছিল, দুধের একটা কৌটা নিয়েছিল, চিজ পনিরের একটা কৌটা নিয়েছিল, and jam, এবং চাটনি বা আচারের একটা তোমার কৌটা নিয়েছিল। We traveled intermediate class in a cross country train, আমরা একটা ইন্টারমিডিয়েট ক্লাস মানে মধ্যম কোয়ালিটির একটা ট্রেনে আমরা ভ্রমণ করেছিলাম। ইন আ ক্রস কান্ট্রি ট্রেন, যেটা আন্তদেশীয় একটা ট্রেন ছিল। ক্রস কান্ট্রি মানে আন্তদেশীয়, মানে দেশের মধ্যেই চলাচল করতে এরকম একটা ট্রেন। নট আনকমফর্টেবলি ক্রাউডেড, অত ভিড় ছিল না, মানে আরামদায়কভাবে একটু
ক্রাউডেড ছিল আর কি, ভিড়টা আরামদায়ক ছিল, অত বেশি আনকমফোর্টেবল ছিল না, ঠিক আছে, আরামদায়ক ছিল না, মানে আরামদায়ক ছিল। থ্রু আ কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস, এবং আমরা এই ট্রেনটাতে করে থ্রু মানে ভিতর দিয়ে, এ কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস মানে কি ছায়া নিবিড় কান্ট্রির ভিতর দিয়ে, মানে গ্রামের ভিতর দিয়ে আমরা চলেছিলাম। ইট ওয়াজ আ মুনলিট নাইট, এটা ছিল জ্যোৎস্না স্নাত রাত। আ ব্রোকেন সফট ক্লাউডস, এবং ভাঙা ভাঙা নরম নরম মেঘ ছিল আকাশে। ব্রোকেন সফট, নরম নরম মানে কি সাদা মেঘ, ওগুলোই দেখতে তুলার মতো লাগছিল আর কি। দ্য ল্যান্ড ওয়াজ মোস্টলি আন্ডার ওয়াটার, পানিটা বেশিরভাগই কোথায় ছিল, পানির নিচে ছিল। উইথ প্যাডি অ্যান্ড কোকো পামস, এবং পানিতে রয়েছিল বা ওই জমিতে রয়েছিল প্যাডি ধান গাছ, অ্যান্ড কোকো পামস মানে কি নারকেল অথবা তাল গাছ। গ্রোয়িং ফ্রম ইট, যেটা কিনা এইখান থেকে জেগে উঠেছিল, মানে কি হালকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তারা মোটামুটি পানির নিচে ডুবে যাচ্ছিল, এরকম অবস্থায় ছিল। and a few raised car tracks, এবং হালকা কয়েকটা মানে কিছু রেইজ মানে জেগে ছিল, কোন রকম মাথা উঁচু করেছিল। কার ট্র্যাকস, কার ট্র্যাকস মানে হচ্ছে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি যাওয়ার পথ, এগুলোকে কার ট্র্যাকস বলা হয়। পাগলের মতো চিল্লাচ্ছে এরা, দেখো কিছু ঘোড়ার গাড়ি যাওয়া বা তোমার হচ্ছে গরুর গাড়ি, আগে কিন্তু গরুর গাড়ি দিয়ে কিন্তু ওগুলো মালামাল এই করা হতো, এরকম কিছু পথ কোন রকম জেগে আছে ওই পানির উপরে। অ্যান্ড গ্রুপস অফ কটেজেস, এবং কয়েকটা বাড়ির একটা দল, গ্রুপস দল, বাড়ি বলতে ছোট ছোট কুড়ে ঘর, সেগুলোকে কটেজ বলা হয়। সেগুলো আইল্যান্ডেড, চারদিক দিয়ে পানি দিয়ে ঘেরা ছিল, আইল্যান্ডেড মানে চারদিক দিয়ে ঘেরা। এবং ক্লামস অফ বুশেস, ক্লামস মানে ঝোপঝাড়, বুশ, বুশ মানেও ঝোপঝাড়, ক্লামস মানে মূলত গুচ্ছ, তার মানে ঝোপঝাড়ের গুচ্ছের মধ্যে, এমন মানে মধ্যে, এগুলো চারদিক দিয়ে পানি দিয়ে কি হয়েছিল তোমার হচ্ছে আবৃত করা ছিল বা চারদিক দিয়ে ঘেরা ছিল। তার মানে আমরা যেটা বুঝতে পারছি, যখন তারা ওই ট্রেনটা করে যাচ্ছিল তখন তারা একটা ছায়ানিবিড় গ্রামের ভিতর দিয়ে গিয়েছিল, তারপরে যাওয়ার সময় তারা মুনলিট নাইট দেখেছিল এবং আকাশে সফট ব্রোকেন ক্লাউডস দেখেছিল, তারপরে তারা দেখেছিল জমিগুলো পানির নিচে ছিল। আচ্ছা দেখো, জানালা বন্ধ করে দাও তো, তাহলে শব্দটা কম শোনা যাবে। জানালাটা বন্ধ করে দাও তো। আচ্ছা চুপ করো, অসুবিধা নাই, এটা ওদের আনন্দ, মানে কি বলবো, যে ছোট বাচ্চা যখন কথা শেখে, হাঁটা শেখে, একটা বাবা মায়ের এরকমই আনন্দ। তোমরাও যখন করতে তখন এটা তাদের কাছে ওরকম ইয়ে ছিল। এগুলোকে আসলে স্বাভাবিকভাবে দেখাই ভালো। দেখো তারপরে কি বলছে, যাওয়ার সময় তারা দেখেছিল, ওটাও দাও তো, ওটাও ক্লোজ করে দাও। যাওয়ার সময় তারা দেখেছিল যে বেশিরভাগ জমি পানির নিচে ছিল এবং কিছু ধান গাছ এবং নারকেল গাছ সেগুলোও পানির উপরে কোন রকম ভেসে ছিল। তারপরে কিছু রাস্তা কোন রকম বেঁচে ছিল, মানে ভেসে ছিল। তারপরে একগুচ্ছ বাড়ি ঝোপঝাড়ের মধ্যে চারদিক দিয়ে পানি দ্বারা ঘেরা ছিল, এরকম দৃশ্যগুলো তারা দেখতে দেখতে যাচ্ছিল। মোট কথা এখানে ইমেজারি ইউজ করা হয়েছে। ইমেজারি মানে হচ্ছে ছবি, ছবি মানে এই কথাগুলো পড়লেই তোমার মনের মধ্যে একটা ছবি জাগ্রত হয়েছে, এই জন্য এটাকে ইমেজারি বলা হয় লিটারেচারে। এরপরে কি বলছে দেখো, অল রিফ্লেক্টেড অ্যামং শ্যাডোজ, সবকিছুই মানে ছায়ার মধ্যে মনে হচ্ছিল যেন রিফ্লেক্ট করছে, মানে কি প্রতিফলিত হচ্ছে। হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে, ওয়াজ দ্য রেড গ্লো অফ আ কুকিং ফায়ার, মানে রান্না করছে এরকম আগুনের কিছু হালকা রেড গ্লো, মানে লাল লাল আভা, মানে আগুনের শিখা দেখা যাচ্ছিল। অর দ্য ল্যান্টার্ন অফ আ ফিশারম্যানস বোট ইন ওপেন ওয়াটার, মানে ওপেন ওয়াটারে খোলা পানিতে মাছ ধরতে গেছে এরকম জেলেদের ল্যান্টার্ন, মানে কি কুবিবাতি বা হারিকেন এই জাতীয় জিনিসগুলো, আলোটা এরকম হালকা হালকা জ্বলছিল, সেটা দেখা যাচ্ছিল।
তার মানে ওরা রাস্তা দিয়ে যাওয়ার সময় ফিশারম্যানের আগুন দেখেছিল এবং রান্না করছিল কেউ কেউ ছোট ছোট মানে খুব খুব করে জ্বলছে, একটু ছোট ছোট করে জ্বলছে, এরকম আগুন দেখেছিল তারা। তারপরে কি বলছে দেখো, অ্যাট ডন, ভোরবেলা, উই রিচড সোনাইমুড়ি, আমরা সোনাইমুড়িতে পৌঁছালাম। সোনাইমুড়িটা কি সেটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে মানে কমার মধ্যে। তার মানে এই জায়গাটাকে আমরা কিন্তু অ্যাপোজিটিভ বলতে পারি, তাই না? এ স্মল ক্যানেল সাইড স্টেশন অ্যামং দ্য হোয়াইট ফিল্ডস, এই বিশাল ফিল্ডের মধ্যে ছোট্ট একটা ক্যানেল সাইড স্টেশন। ক্যানেল সাইড মানে কি খালের পাশেই একটা স্টেশন। তার মানে সোনাইমুড়িটা একটা ছোট্ট স্টেশন যেটা খালের পাশে ছিল এবং এটা ছিল বিশাল মাঠের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে এই সোনাইমুড়ি সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য। এই জন্য এটাকে নাউন ইন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ বলতে পারবো, এটা মডিফায়ার আমরা পাবো। এরপরে কি বলছে দেখো, ফ্রম দেয়ার, সেই সোনাইমুড়ি থেকে, উই হ্যাড 8 more miles, আমরা আরো 8 মাইল যেতে হয়েছিল আমাদেরকে, বাই কান্ট্রি বোট, মানে কি গ্রামের একটি বোট দ্বারা। বুঝছো, গ্রামের বোট মানে কি ডিঙ্গি নৌকা দ্বারা, কান্ট্রি বোট মানে ডিঙ্গি নৌকাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে কি বলছে দেখো, সাম অফ ইট অ্যালং দ্য ক্যানেল, কিছু পথ অর্থাৎ ওই 8 মাইলের কিছু পথ আমরা ক্যানেলের পাশ দিয়ে গিয়েছিলাম। অ্যালং দ্য ক্যানেল, অ্যালং মানে পাশ দিয়ে, ভাই একটু সময় লাগবে, হ্যাঁ পাশ দিয়ে। ক্যানেল মানে কি, ক্যানেল খাল, খালের পাশ দিয়ে যেতে হয়েছিল। সাম অফ ইট অ্যাক্রস দ্য ফ্লাডেড প্যাডি ফিল্ডস, আর কিছু অংশ যেতে হয়েছিল ফ্লাডেড, বন্যায় প্লাবিত হওয়া প্যাডি ফিল্ডস এর উপর দিয়ে, ধানের ক্ষেতের উপর দিয়ে। তাহলে এই 8 মাইলের কিছু অংশ তাদেরকে ক্যানেল সাইড দিয়ে যেতে হয়েছিল, আর কিছু অংশ ওই বন্যায় প্লাবিত ধানের জমির উপর দিয়ে যেতে হয়েছিল। I was looking forward to that tranquil water journey in the early morning. সকালবেলা আমি ট্রানকুইল মানে হচ্ছে শান্ত, একেবারে স্থির শান্ত, কোনো হইচই নাই এরকম। আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড, আমি খুঁজছিলাম, টু দ্যাট ট্রানকুইল ওয়াটার জার্নি, এরকমই একটা পানির শান্ত জার্নিকে খুঁজছিলাম, ইন দ্য আর্লি মর্নিং, সকালবেলা। অ্যান্ড ট্রানকুইল ইট মাস্ট হ্যাভ বিন, এটাকে অবশ্যই শান্ত এবং তোমার হচ্ছে উইদাউট এনি প্রবলেম এরকম ছিল, হতে হয়েছিল, শান্ত হতেই হয়েছিল এই জার্নিটাকে, ফর কারণ, এবং সেই জন্য আই ফেল ইনস্ট্যান্টলি, আমি তাৎক্ষণিকভাবে, ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিকভাবে, ফেল অ্যাসলিপ মানে কি ঘুমন্ত ঘুমন্ত ভাব চলে আসলো আমার। অ্যান্ড নিউ নো মোর, আর কিচ্ছু বলতে পারলাম না, টিল উই রিচ দ্য ল্যান্ডিং ঘাট অ্যাট খোরশেদস ফাদার্স হাউস, খোরশেদের বাবার বাড়িতে যে ল্যান্ডিং ঘাটটা আছে যেখানে গিয়ে আমরা থামবো, সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি কিচ্ছু বলতে পারলাম না। ট্রানকুইল কেন হবে না, দেখো অত সকালবেলা কে গিয়েছে, বন্যা চারদিকে, কেউ বের হয়েছে, বের হয় নাই। যখনই নৌকায় উঠছে খালি শুধুমাত্র বৈঠা চালানোর শব্দটা হয়তো ওর কানে ভাসছিল, একটু পানির শব্দ, বাকি সবটুকু শান্ত ছিল, যার কারণে সারা রাত যেহেতু ঘুম হয় নাই, ও ওখানে ঘুমিয়ে চলে, মানে ঘুম 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 ভাব হয়েছে। এরপরে ইন আ ব্লেজ অফ সানলাইট, যখন আমরা সেখানে পৌঁছালাম তখন একটু হালকা সানলাইটের কিরণ চলে আসছে। ব্লেজ মানে কিরণ, সানলাইট মানে সূর্যের আলো, সূর্যের আলোর হালকা একটু কিরণ চলে এসেছিল সেখানে। ঠিক আছে, ইট টার্নড আউট দ্যাট, কথা ছিল যে, হিজ লেটার সেইং দ্যাট, তার চিঠিতে লেখা বা বলা ছিল, হি ওয়াজ ব্রিঙ্গিং মি, সে আমাকে আনতে যাবে, ওয়াজ স্টিল অন ইটস ওয়ে, কিন্তু সেই চিঠিটা তার পথেই রয়ে গিয়েছে। মানে কি, খোরশেদের কথা ছিল, সে চিঠিতে লিখছে খোরশেদ তাকে যেয়ে আনবে, বাট খোরশেদ বাড়িতেই আছে, এদিকে চিঠি তার রাস্তাতেই আছে, এদিকে আবার রাইটাররা তাদের বাড়িতে পৌঁছে গিয়েছে, একটু সমস্যা। বাট দে র্যালি টু দ্য ক্রাইসিস, তাই তারা সমবেত হলো, সমবেত হলো, জড়ো হলো, ওখানে লাইন করে দাঁড়াইলো, টু দ্য ক্রাইসিস, ওই সংকটটাকে মোকাবেলা করার জন্য, অ্যান্ড গ্যাদার্ড রাউন্ড, এবং চারদিক দিয়ে গোল করে জড়ো হলো, টু মেক মি ওয়েলকাম, আমাকে স্বাগতম জানানোর জন্য, দো অ্যাজ নান অফ দ্যাম স্পোক এনি ইংলিশ, যদিও তাদের কেউই কোনো ইংরেজি বলতে পারতো না, দে কুড অনলি স্টেয়ার, তারা শুধু কেবলমাত্র তাকিয়ে থাকতে পারলো, স্টেয়ার মানে তাকিয়ে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অ্যান্ড লাফ, এবং হাসতে থাকলো, অ্যান্ড অফার মি কোকোনাট জুস, এবং আমাকে কোকোনাট জুস অফার করলো যে নেন খান। মানে ওই ক্রাইসিসটাকে মোকাবেলা করার জন্য তারা এইভাবে আর কি ডাবের পানি টানি দিয়ে তাকে ইয়ে করলো। এরপরে কি বলছে দেখো, খোরশেদ সেট মি আপ আ ক্যাম্প, ওখানে যাওয়ার পরে খোরশেদ তাকে একটা ক্যাম্প তৈরি করে দিল, মানে ছোট্ট একটা আউট হাউস তৈরি করে দিল।
থাকার জন্য। এ উডেন বেড, সেখানে একটা কাঠের বেড ছিল, চেয়ার ছিল একটা, টেবিল ছিল একটা, অ্যান্ড আ থ্যাচড ব্যাম্বু আউট হাউস। এবং থ্যাচড ব্যাম্বু মানে কি, বাঁশের তৈরি ছাউনি দিয়ে, হ্যাঁ থ্যাচ মানে ছাদ মূলত, বাঁশের তৈরি ছাউনি দিয়ে একটা আউট হাউস মানে কি বাড়ির বাহিরে, মেইন বাড়ির বাহিরে একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর তৈরি করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে কি বলছে, ইট ওয়াজ আ লাভলি স্পট, এটা ছিল খুব সুন্দর একটা জায়গা, এবং ব্যাম্বু অ্যান্ড কোকো পাম্পস, বাঁশঝাড়ের মধ্যে এবং নারকেল এবং তাল গাছের মধ্যে। ফেসিং, ঠিক সামনেই, ফেসিং মানে সামনে বোঝাচ্ছে, এ ট্যাঙ্ক, একটা পুষ্কুরি ছিল মানে কি পুকুর ছিল, ট্যাঙ্ক মানে এখানে পুকুর, ঠিক আছে, ঠিক সামনে একটা পুকুর ছিল, ওয়ার ফায়ারফ্লাইজ ওভ, যেখানে ফায়ারফ্লাইজ মানে জোনাকি, ওভ মানে দুলতে থাকা, ওয়েভ মানে দোলা, তারই ভিটু হচ্ছে ওভ, যেখানে ফায়ারফ্লাইজ গুলো দুলতে থেকেছিল, ইন্ট্রিকেট ড্যান্সেস, এবং জটিল ভাবে আনন্দের সাথে তারা ড্যান্স করা শুরু করেছিল অ্যাট নাইট, রাতের বেলা। মানে কি এখানে ইন্ট্রিকেট মানে জটিল, ঠিক আছে, কমপ্লেক্স আর কি, জটিল পরম আনন্দে তারা নাচা শুরু করেছিল বা দোল খাওয়া শুরু করে দিয়েছিল রাতের বেলা। হি পুট হিজ ওন বেড বিসাইড ইট ফর প্রোটেকশন, এখানে হি মানে খোরশেদ, খোরশেদ তার নিজের বেডটা ওই লোকের বেডের পাশে রেখেছিল প্রোটেকশনের জন্য, মানে একটু রক্ষণাবেক্ষণের জন্য। অ্যান্ড দেয়ার আই স্টেড, এবং সেখানে আমি থেকে গিয়েছিলাম, হোল্ডিং পার্মানেন্ট কোর্ট, একেবারে চিরস্থায়ী একটা সভা আয়োজন করা হয়েছে এমন মতো করে, ঠিক আছে, ফ্রম ডন টু বেড টাইম, একেবারে ভোর থেকে বিছানায় যাওয়া পর্যন্ত। মনে হচ্ছে একটা সভা চলছে, আমার কোথাও যাওয়ার দরকার নাই, আমার যাওয়া যাবে না, এখানেই আমাকে একটা পার্মানেন্ট কোর্ট মানে একটা কোর্ট ধরে রাখতে হয়েছিল, সভা বা বিচারালয় এরকম এরকম কিছু একটা সারাদিন ধরে করতে হয়েছিল। উইদিন ভিলেজ মেমোরি, গ্রামের এই স্মৃতির মধ্যে, অ্যান্ড দ্যাট ওয়েন্ট ব্যাক ফর সাম 2 সেঞ্চুরিজ, এবং সেই স্মৃতিটা যদি আমি 200 বছর ধরে ঘাটতে যাই বা 200 বছর পিছনের স্মৃতিতেও যদি চলে যাই, আই ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান, আমি ছিলাম প্রথম একজন ইউরোপিয়ান ব্যক্তি টু গো দেয়ার, সেখানে যাওয়ার জন্য, যাওয়া প্রথম ইউরোপিয়ান ব্যক্তি ছিলাম। ইট ওয়াজ টু রিমোট, এটা এতটাই দূরবর্তী ছিল যে, রিমোট দূরবর্তী, ইভেন ফর আ ডিস্ট্রিক্ট কমিশনার, এমনকি একজন ডিস্ট্রিক্ট কমিশনারও মানে কি ডিসি, টু পাস থ্রু, এটার ভিতর দিয়ে যেতে পারবে না, এতটাই দূর ছিল, একটা ডিস্ট্রিক্ট কমিশনারও যেতে পারবে না। সেই কথাই বলছে যে গত 200 বছরের ইতিহাসে আমি ছিলাম প্রথম ইউরোপিয়ান ব্যক্তি যে ওখানে গিয়েছিল। অলসো আরো, সিন্স আই ওয়াজ আ ওম্যান, আমি একজন মানে মহিলা ছিলাম, দ্য ওম্যান কুড, উইমেন, এখানে উইমেন বলতে হবে, এখানে ওম্যান বলতে হবে, এটা সিঙ্গুলার সেজন্য ওম্যান বলতে হবে, এটা উইমেন বলতে হবে কারণ এটা প্লুরাল আছে। দ্য উইমেন কুড কাম, তাই মহিলারা আসতে পারতো অ্যাট ডিফারেন্ট টাইমস, আলাদা সময়ে, ফ্রম দ্য মেন, পুরুষদের থেকে, টু লুক অ্যাট মি, আমাকে তাকানোর জন্য, আমার দিকে দেখার জন্য, উইদাউট লুজিং দেয়ার ক্যারেক্টার, লসিং দেয়ার ক্যারেক্টার্স, তাদের চরিত্র হনন করা ছাড়াই, মানে চরিত্রে কোনো কলঙ্ক লাগা ছাড়াই তারা আসতে পারতো আমার কাছে, কারণ যেহেতু আমি মহিলা ছিলাম তাই পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ভাবে আসতো, মহিলারা আলাদা সময় এসে দেখে যেত, পুরুষরা আলাদা টাইমে এসে দেখে যেত, তাই চরিত্র হননের কোনো সমস্যা ছিল না। ওই যে এখানে কিন্তু গ্রামের মানুষের কনজারভেটিভ মন মানসিকতা প্রকাশ পেয়েছে, তাই না, যে তারা পুরুষদেরকে একটু এড়িয়ে চলতো, এখন কিন্তু সেরকম নাই, মানে আরবানাইজেশন হওয়ার কারণে গ্রামগুলো এখন খোলামেলা হয়ে গিয়েছে। ওই যে গ্রামগুলো কিভাবে এটাকে রেসপন্ড করছে, এভাবে রেসপন্ড করছে যে আরবানাইজেশন হচ্ছে, ওরা আর কোনো মানে মানে আগের মতো কনজারভেটিভ নাই, ওরা এখন মানে ওপেন মাইন্ডেড হয়ে গিয়েছে, ওদেরকে বুঝছো না। এরপরে কি বলছে দেখো, পিপল কেপ্ট কামিং অ্যান্ড কামিং, মানুষজন আসতেই থাকলো আসতেই থাকলো, অনলি দ্য রেইনস অ্যান্ড দ্য ফ্যাক্ট, ফিউ অফ দেম ওয়ার রিচ এনাফ টু হ্যাভ বোটস, দুইটা মাত্র ব্যাপার, একটা হচ্ছে রেইন, আর একটা ব্যাপার হচ্ছে যে খুব কম মানুষই ধনী ছিল, কম মানে যথেষ্ট ধনী ছিল, টু হ্যাভ বোটস মানে নৌকা থাকার মতো ধনী, মানে রেইন আসলে তখন মানুষ আসতো না, আর যাদের নৌকা ছিল না, যাদের নৌকা নাই তারা আসতো না, মোট কথা ভাড়া করে আসার টাকা যাদের নাই তারা আসতো না, বাকি সবাই চলে আসতো। প্রিভেন্টেড দেম ফ্রম কামিং ফ্রম 10 মাইলস রাউন্ড, 10 মাইল, চারদিক থেকে 10 মাইল যদি চিন্তা ভাবনা করি, সেই 10 মাইল থেকে মানুষজন আসতেই থাকলো আসতেই থাকলো, খালি দুটো জিনিস তাদেরকে বাধা দিত আসা থেকে, এই যে প্রিভেন্ট ফ্রম মানে বাধা দেওয়া, ঠিক আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে রেইন আর একটা হচ্ছে বোট না থাকা, তাদের কাছে ধনী, এত পরিমাণ ধনী না হওয়া, যেই ধনীত্ব দিয়ে তারা আসতে পারবে এখানে বোট ভাড়া করে বা বোট নিয়ে, এই আর কি। তারপরে কি বলছে,
when I saw that, যখন আমি দেখলাম যে they would not stop coming, তারা আসা বন্ধ করবে না, সরি, when he saw that, যখন সে দেখলো যে they would not stop, তারা বন্ধ করবে না, কামিং, আসা বন্ধ করবে না, খোরশেদ fixed some curtains, curtains মানে হচ্ছে পর্দা, তখন খোরশেদ কিছু পর্দা লটকে দিল, মানে ফিক্স করে দিল, টাঙিয়ে দিল, round the bed, বেডের চারদিকে, so that, যাতে করে I could crawl behind, crawl behind মানে হামাগুড়ি দাও, ছোট বাচ্চারা দেখবি যে হাঙুর পারে না, সেটাকে বলা হয় crawl, তাহলে যাতে করে আমি পিছনের দিকে হামাগুড়ি দিতে পারি, them মানে ওই পর্দাগুলোর পিছনে, when I was tired of, যখন আমি টায়ার্ড হয়ে যাব, মানে কি বিরক্ত হয়ে যাব, being looked at, আমাকে দেখতে দেখতে, আমি যখন আমাকে দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাব, তখন এই পর্দাগুলো সরিয়ে আমি পিছনে চলে যাব, like a zoo animal, ঠিক যেমনটা একটা চিড়িয়াখানার প্রাণী করে, into its sleeping box, মানে যখন এটা যখন বিরক্ত হয়ে যায় তখন ছোট্ট একটা স্লিপিং বক্স থাকে, সেটার মধ্যে যেমন করে চলে যায়, ঠিক সেরকম ভাবে আমি চলে যাব, সেই জন্য খোরশেদ এটা লটকে দিয়েছিল। তারপরে কি বলছে দেখো, ইভেন দেন, এমনকি তারপরেও, দ্য লিটল হার্ট, এই ছোট্ট কুড়ে ঘরটি, উড ফিল আপ উইথ, মানে পরিপূর্ণ হয়ে যেত, এই যে ফিল আপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন, women and children, মানে তখন মহিলারা এবং বাচ্চারা ঢুকতো ওখানে, বুঝছিস, চিলড্রেন ফলোড, চিলড্রেনরা ফলো করতো মানে অনুসরণ করতো, when I went out, যখন আমি বাইরে যেতাম, and when খোরশেদ remonstrated, মানে কি রাগান্বিত হতো, বারণ করতো, নিষেধ করতো, ঠিক আছে, যখন খোরশেদ একটু রাগান্বিত হতো, এই স্মল বয় প্লিডেড, তখন একটা ছোট্ট বালক প্লিড করেছিল, মানে দয়া মায়া মানে অনুনয় বিনয় করেছিল, প্লিড মানে অনুনয় বিনয় করা, তখন একটা ছোট্ট বালক অনুনয় বিনয় করে বলছিল, ডোন্ট সেন্ড আস অ্যাওয়ে, আমাদেরকে তাড়িয়ে দিয়েন না, আফটার শি হ্যাজ গন, যখন সে চলে যাবে, বা শি ইজ গন, যখন সে চলে যাবে, নট ইভেন আ স্ট্রেঞ্জ বার্ড, এমনকি একটা অপরিচিত পাখিও, উইল কাম টু দ্য ভিলেজ, এই ভিলেজে আসবে না, সেই কথাটা বলছে। আই স্টুড আপ টু বিং দ্য সেলিব্রিটি, আমি সেলিব্রিটিতে রূপান্তরিত হয়েছিলাম, বুঝছো, ফর দ্য 2 days, ওই 2 দিনের জন্য, উই হ্যাড প্ল্যান্ড, যেই 2 দিন ওখানে থাকার প্ল্যান করেছিলাম আমরা, বাট ইট ওয়াজ নাফ, কিন্তু এটা যথেষ্ট পরিমাণ হয়ে গেছে, আমি আর থাকতে চাই না, আই হ্যাভ টু গো না, ঠিক আছে, আমাদেরকেও যেতে হবে। এখানে কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু আলোচনা করে নেই। হ্যাঁ, এখানে হালকা কয়েকটা প্রশ্ন আছে, আমরা একটু দেখি। দেখো, প্রশ্নগুলো অনেকগুলো, আমরা খালি অর্থ বলে দিচ্ছি, তোমরা বাসা থেকে করবা। when and why, কখন এবং কেন, did the author fall asleep, মানে অথর ঘুমিয়ে গিয়েছিল, ডিউরিং আ পার্ট অফ হার জার্নি, তার জার্নির একটা সময়ে, ওই যে নৌকা থেকে যখন যখন ওই যে ওই 8 মাইল গিয়েছিল, নৌকার 8 মাইল, এক্স্যাক্টলি। তারপর কি বলছে, হোয়াট ট্রিজ অ্যান্ড ইনসেক্টস আর মেনশন ইন দ্য প্যাসেজ, প্যাসেজের মধ্যে কোন কোন গাছের কথা বলা হয়েছে এবং পোকামাকড়ের কথা বলা হয়েছে, এখানে ফায়ারফ্লাইজ আছে, আর হচ্ছে নারকেল গাছ আছে, তাল গাছ আছে, ধানের গাছ আছে, এগুলো আছে, তাই না, এগুলো ছিল। ওকে, এগুলো আমরা সুন্দর করে লিখবো। হোয়াই ডিড দ্য স্মল বয় প্লিড, কেন এই ছোট্ট বালকটা অনুনয় বিনয় করেছিল, আফটার শি ইজ গন, নট ইভেন আ স্ট্রেঞ্জ বার্ড উইল কাম টু দ্য ভিলেজ, একটা সিঙ্গেল বার্ডও মানে স্ট্রেঞ্জ বার্ডও আসবে না এখানে তা যাওয়ার পরে। কেন এটা করেছিল? কারণ খোরশেদ রেমনস্ট্রেট করেছিল তাদের সাথে, তার মানে খোরশেদ তাদেরকে আসতে নিষেধ করেছিল, প্রিভেন্টেড ফ্রম কামিং টু দ্য ওয়েমেন, ওই মহিলাটার কাছে আসতে প্রিভেন্ট করেছিল। Why was there a crisis when the author arrived? যখন অ্যারাইভড হলো মানে অথর সেখানে পৌঁছালো, তখন কেন সেখানে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল? কারণ এই যে চিঠিতে লেখা ছিল যে অথরকে নিয়ে আসবে, বাট চিঠি তখনও পৌঁছায় নাই, খোরশেদ বাড়িতে আছে, এদিকে লেখক অলরেডি পৌঁছে গিয়েছে, এই জন্যই সেখানে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল। এই কথাগুলো গুছিয়ে লিখবেন, ঠিক আছে? এরপরে কি বলছে দেখেন, হোয়াই ডিড দ্য ওয়ামেন ভিজিট হার, কেন উইমেন গুলো মানে মহিলাগুলো তাকে ভিজিট করেছিল, মানে কি মানে ওই এই যে স্টককে ভিজিট করেছিল, দেখতে গিয়েছিল, কেন দেখতে গিয়েছিল? দেখো, আরবান মানুষ, আমরা কিন্তু রুরাল, উনি ছিলেন আরবান মানুষ মানে শহুরে এলাকার লোক, আর ওই গ্রামের মহিলারা ছিল রুরাল এলাকার মানুষ। তো এই দুইজনের ডিফারেন্স ছিল কিরকম, জীবন ধারণের মধ্যে, জীবন যাপন করা, পোশাক আশাক, কথাবার্তা, তারপরে চাল চলন, তারপরে দেখবা যে ভিন্ন দেশের মানুষ হওয়ার কারণে ফিজিক্যাল একটা ডিফারেন্স ছিল, এগুলো দেখার জন্য মূলত গ্রামের মানুষ ওখানে গিয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে আরবানাইজেশনের প্রতি মূলত এই মহিলাগুলো একটা রেসপন্ড দিতে গিয়েছিলেন, মানে উত্তর প্রকাশ করতে গিয়েছিলেন, মোট কথা, ঠিক আছে? ফাইন্ড 3 এভিডেন্সেস, 3টা মাত্র মানে এভিডেন্স দাও, তোমার হচ্ছে
কি বলে এটাকে, এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ দাও, হুইচ সাজেস্ট, যেই প্রমাণগুলো নির্দেশ করে দ্যাট যে দ্য ন্যারেটর এনজয়েড হার ভিজিট, ন্যারেটর তার ভিজিটটাকে এনজয় করেছিলেন। আসলে এই ন্যারেটর কিন্তু তার ভিজিটটাকে এনজয় করেছেন কখনো কখনো, আবার কখনো কখনো বিরক্তিও প্রকাশ করেছেন। কখন এনজয় করেছিলেন? ট্রেন জার্নির সময় যখন তিনি ওই যে প্যাডি ফিল্ড দেখছিলেন, তারপরে ফিশারম্যানের আলো দেখছিলেন, সফট ব্রোকেন ক্লাউডস দেখছিলেন, তারপরে মানে প্রকৃতি যখন অনুভব করছিলেন, তারপরে ওখানে পৌঁছার পরে গিয়ে ফায়ারফ্লাইস এর নাচ দেখেছিলেন, তারপরে যেখানে বাসাটা বানিয়ে দেওয়া হয়েছিল সেখানে একটা সুন্দর বিউটিফুল স্পট ছিল, সেটাকে উপভোগ করেছিলেন। এই যে এরকম 3টা লাইন লিখে দিবা, যেগুলো দ্বারা বোঝা যায় যে রাইটার তার জার্নিটাকে এনজয় করেছিল। হোয়াই ডাজ দ্য ন্যারেটর কম্পেয়ার হারসেলফ টু আ জু অ্যানিমাল? একটা ন্যারেটর কেন একটা জু অ্যানিমালের সাথে নিজেকে কম্পেয়ার করেছিলেন? কারণ জু অ্যানিমাল যখন এই বিরক্ত হওয়ার পরে স্লিপিং হাটে ঢুকে যায়, তিনিও এরকম মাঝে মধ্যে বিরক্ত হতেন, এবং তাকে এরকম একটা পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছিল যাতে করে সে সেখানে ক্রল বাহিনী করে সেখানে সুন্দর করে রেস্ট করতে যেতে পারে। এই জন্য তাকে নিজেকে জু অ্যানিমালের সাথে নিজেকে তুলনা করা হয়েছিল, কারণ ওই 2 দিন সে বেরই হতে পারে নাই। ঠিক আছে, হোয়াট ইজ দ্য জেনারেল টোন অফ দ্য প্যাসেজ? জেনারেল টোন মানে বলছে কি স্বাভাবিক কণ্ঠস্বরটা কেমন ব্যবহার করা হয়েছে এখানে। মানে মানে লেখক যখন এই কবিতাটা লিখে, মানে সরি গল্পটা যখন লিখেছেন, তখন তিনি আসলে বিরক্তির সুরে গল্পটা ন্যারেট করেছেন নাকি আনন্দের সুরে ন্যারেট করেছেন, মানে টোনটা কেমন ছিল, মানে কিভাবে তিনি গল্পটা রিপ্রেজেন্ট করেছেন আমাদের কাছে। এটা তুমি বলতে পারো যে ইউজুয়ালি তিনি এখানে অ্যামেলগেমেশন করেছেন একটা তোমার ডিসগাস্টিং টোনেরও টোনের সাথে একটা হ্যাপি জোকান্ট টোনের। জোকান্ট মানে হ্যাপি, হ্যাপি মূল কথা। হ্যাপি এবং ডিসগাস্টিং দুটো টোনের মিঙ্গেল করেছেন তিনি এখানে। মাঝে মাঝে হ্যাপিও ছিলেন, আবার মাঝে মাঝে বিরক্তও ছিলেন।